नमस्कार बंधुरा डब्ल्यूबी टप टिউশন क्लासের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 এর মডেল কোশ্চেন পেপার 1 এর যে বাকি প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো মডেল কোশ্চেন পেপার 1 এর যে ভূগোলের বাকি কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো এই কোশ্চেনগুলি সমাধান করার আগের পার্টে আমরা একটি কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হয়নি, তো সেই কোশ্চেনের অ্যান্সারটি আমরা সবার প্রথমে করে দেবো। দেখো এখানে প্রশ্ন ছিল একটি সীসা গঠিত রোগ হলো, এখানে একটি সীসা গঠিত রোগ হবে ডিসলেক্সিয়া, সীসা গঠিত রোগ হবে ডিসলেক্সিয়া। তো দেখো এরপর আমরা 3-এর এর দাগ থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো 3-এর এর প্রশ্নে কি বলা হয়েছে, 3-এর এর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম নদীটি হলো, পৃথিবীর বৃহত্তম নদী হবে, দেখো এটা এটি যদি বলা হতো দীর্ঘতম নদী সেক্ষেত্রে হতো নীলনদ, বৃহত্তম হলে পৃথিবীর বৃহত্তম হলে হবে আমাজন। যদি বলতো দীর্ঘতম সেক্ষেত্রে হতো নীলনদ, আর যেহেতু বলা হয়েছে বৃহত্তম নদী সেজন্য এটি হচ্ছে আমাজন। পরে 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাগজ শিল্প থেকে একটি দূষিত বজ্র হলো কি, কাগজ শিল্প থেকে একটি দূষিত বজ্র হলো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাই অক্সাইড। তো এই গ্যাসটি নির্গত হয়। তো দেখো পরে যে প্রশ্নটি আছে 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কৃষিকাজে ব্যবহৃত একটি কীটনাশক হলো, কৃষিকাজে ব্যবহৃত একটি কীটনাশক হলো, তো সেটি হবে প্যারাথিয়ন, প্যারাথিয়ন। পরে যে প্রশ্নটি আছে দেখো পরের প্রশ্নে বলা হয়েছে কি বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটি হলো, বায়ুচাপ পরিমাপক যন্ত্রটির নাম কি হবে, বায়ুচাপ পরিমাপক যন্ত্রটির নাম হবে ব্যারোমিটার। পরে যে প্রশ্নটি আছে দেখো পরের প্রশ্নে বলা হয়েছে কি উচ্চচাপযুক্ত অঞ্চলে ড্যাশ আবহাওয়া বিরাজ করে। তো বন্ধুরা দেখো এই প্রশ্নটির অ্যান্সার হবে উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে, শান্ত আবহাওয়া বিরাজ করে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা দেখো এর সাথে আমরা এই 5-এর দাগের কোশ্চেনগুলির সমাধান করে দেবো। তো দেখো আমরা 5-এর 2-এর দাগ থেকে সমাধান করে দিচ্ছি। 5-এর 2-এর দাগে কী বলা হয়েছে, 5-এর 2-এর যে প্রশ্নটি আছে সেখানে বলা হয়েছে যে নগরায়ন ও কৃষিকাজ কিভাবে মাটি দূষণ ঘটাচ্ছে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। তো দেখো এখানে প্রথমে নগরায়ন কিভাবে মাটি দূষণ ঘটায় সেটা আমরা এখান থেকে করে নেব। কোনো সমাজ ব্যবস্থার গ্রাম্য অবস্থা থেকে ধীরে ধীরে শহরের অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ন বলে। মূলত জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়নের প্রয়োজন হয়ে পড়ে। নগরায়নের ফলে বিভিন্নভাবে মাটি দূষিত হয়। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে অরণ্য ধ্বংস করে জলাভূমি বুঝিয়ে বসতি তৈরি হচ্ছে। গ্রামগুলি আধুনিকীকরণের দ্বারা শহরে পরিণত হচ্ছে, যার ফলে বৃক্ষচ্ছেদন, কৃষিজমি হ্রাস পাচ্ছে। কর্মসংস্থানের জন্য যে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সেখান থেকে বিষাক্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য মাটিতে নিক্ষেপিত হচ্ছে। গৃহস্থালির আবর্জনা নিক্ষেপ, নগরায়নের সময় মাটিতে পড়ে থাকা ইট, পাথর, বালির স্তূপ মাটির দূষণকে ত্বরান্বিত করে। নগরায়নের ফলে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বায়ু দূষণ বাড়ে ও অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। এই অ্যাসিড বৃষ্টি মাটিতে পড়ে মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়। পয়ঃপ্রণালী, আবর্জনা প্রভৃতি মাটি ক্ষয় ও মাটি দূষণ ঘটাচ্ছে। দেখো এর সাথে আরও একটি প্রশ্ন ছিল কৃষিকাজের মাধ্যমে কীভাবে মাটি দূষণ ঘটে।
এর সাথে তোমরা এই অ্যান্সারটিও করবে, কৃষিকাজের দ্বারা মাটি নিম্নলিখিতভাবে দূষিত হয়, যেমন জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির সাধারণ বা জৈব গঠন পরিবর্তিত হয়ে লবণের পরিমাণ বেড়ে যায়, ফলে মাটির অনুর্বর হয়ে পড়ে। ফসলে রোগ পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় তা মাটির মধ্যস্থ বিভিন্ন উপকারী প্রাণী ও অণুজীবদের মেরে ফেলে, যার ফলে মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়। কৃষি ভূমিকে চাষাবাদের জন্য কর্ষণ করে, ফলে ফেলে রাখলে বৃষ্টির জলে মাটির উপরিস্তর দ্রুত ধুয়ে যায়, ফলে মাটির উপরিভাগের পুষ্টিমৌল অপসারিত হয়ে মাটিকে অনুর্বর করে তোলে। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটি কৃষিকাজের মাধ্যমে কিভাবে ভূমি দূষণ হয় সেটা এখান থেকে লিখবে, আর নগরায়নের ফলে কীভাবে ভূমি দূষণ হয় সেটা আগের অ্যান্সারটা লিখে দেবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো বন্ধুরা, পরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি যাওয়ার আগে আমি বলে এই প্রশ্নটা যাদের রায়মার্টিন সহায়িকা আছে তারা রায়মার্টিন সহায়িকা 206 নম্বর পৃষ্ঠা ও 213 নম্বর পৃষ্ঠা এই দুটি অ্যান্সার পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, পরের প্রশ্নে বলা হয়েছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয় বা পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানুষ প্রকৃতির ওপর যে দুঃসাহসিক আধিপত্য বিস্তার করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো নেদারল্যান্ডের পোল্ডার ভূমি। নেদারল্যান্ড কথার অর্থ হলো নিচু ভূমি। অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের জনসংখ্যার অনুপাতে কৃষি জমির পরিমাণ অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। তো দেখো পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয়, দেখো সেক্ষেত্রে তোমরা এই প্রথম পর্ব এখান থেকে করবে, এই অংশটা করার প্রয়োজন নেই। তো দেখো প্রথম পর্বে কী বলা হচ্ছে, উত্তর সাগরের উপকূল বরাবর নেদারল্যান্ডের বিভিন্ন অগভীর স্থান প্রাচীনকালে মাটির বাঁধ, বর্তমানে বৃত্তাকারে কংক্রিটের চক্রবাঁধ দিয়ে সমুদ্রকে ঘিরে ফেলা হয়। ওই বাঁধের ভিতরের দিকে জল নিকাশি চক্র খাল থাকে, যার মাধ্যমে ভেতরের জল পাম্পে করে সহজে সমুদ্রে ফেলা হয়। দ্বিতীয় পর্যায়ে অতীতে হাওয়া কল, বর্তমানে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে সমুদ্রের পলিযুক্ত ঘোলা জল বাঁধের ভিতরে আবদ্ধ স্থানে ক্রমান্বয়ে ফেলা হয়। অতঃপর পলি থিতিয়ে নিচে বসে যাওয়ার পর উপরের স্বচ্ছ জল পাম্পে করে চক্র খালের মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই পদ্ধতি একাধিকবার অনুসরণ করায় অগভীর সমুদ্রগর্ভ ভরাট হয়ে নিচু সমতল ভূমির সৃষ্টি হয়। তৃতীয় পর্যায়ে কী হয়, তৃতীয় পর্যায়ে ভূমিভাগকে শুষ্ক করা হয়। নিম্ন সমতল ভূমির লবণাক্ত ভাব কাটানোর জন্য 4-5 বছর জমি ফেলে রাখা হয়। বৃষ্টির জল ধৌত প্রক্রিয়ায় জমিকে লবণমুক্ত করে। চতুর্থ পর্যায়, এরপর 5-7 বছর ওইসব নিম্নভূমিতে হে, ক্লোভার, আলফালফা ও বার্সিম, গামা, সাবাদিলা প্রভৃতি
পশু খাদ্যের চাষ হয় এবং টিউলিপ, গ্ল্যাডিওলি, ড্যাফোডিল ও কসমস ইত্যাদি নানান প্রজাতির ফুল চাষ হয়। এইভাবে 10-12 বছর পর একটি নিম্ন সমভূমি সম্পূর্ণভাবে কৃষিকাজের উপযুক্ত হয়ে ওঠে। পরে যে প্রশ্নটি আছে দেখো, যাদের কাছে রায়মার্টিন সহায়িক আছে তারা রায়মার্টিন সহায়িকার 354 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে যাবে। তো বন্ধুরা, পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি, পরের প্রশ্নে বলা হয়েছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। তো দেখো এখানে কি বলা হয়েছে, দ্রাঘিমা রেখার বিস্তার। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। আকৃতি ও দৈর্ঘ্য, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। মান, দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো 180 ডিগ্রি। কৌণিক যোগফল, প্রতিটি দ্রাঘিমা কৌণিক যোগফল 180 ডিগ্রি। প্রকৃতি, দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়, দুই মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে। অক্ষরেখার সঙ্গে সম্পর্ক, দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে ছেদ করে, অর্থাৎ 90 ডিগ্রি করে ছেদ করে। স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক, একই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। প্রধান রেখা, প্রধান দ্রাঘিমা রেখা হলো মূলমধ্যরেখা, এর মান 0 ডিগ্রি। প্রধান রেখা কি পেলাম, প্রধান দ্রাঘিমা রেখা হলো মূলমধ্যরেখা, এর মান হলো 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। পরে কি বলা হয়েছে দেখো, জলবায়ুর সঙ্গে সম্পর্ক, একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা বাকি প্রশ্নের অ্যান্সারগুলি সমাধান করে দেব।